লাঞ্ছিতের প্রতিবাদে মেট্রো কর্মীদের কর্মবিরতি, টিকিট কাউন্টার বন্ধ, জড়িত এমআরটি পুলিশকে বরখাস্ত সহ ৬ দাবি। মিরপুরে মাদক কারবার নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা, শান্তিনগরে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে আটক। নৌপথে ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে পৌনে ২০০ লঞ্চ, নিরাপত্তায় টহল বাড়ানো সহ নৌবন্দরে থাকছে অতিরিক্ত সদস্য। যমুনা রেল সেতুর দুপাশে সিঙ্গেল লাইন নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, ডাবল লাইন না হলে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা। এবং যুক্তরাষ্ট্রে ৪১টি দেশের নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞার শঙ্কায় শিক্ষার্থীরা, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের তীব্র নিন্দা। স্বাগত। এখন সকালে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শরীফ রাউশন। ৪ কর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে মেট্রো কর্মীদের কর্মবিরতি চলছে। সকাল থেকে বন্ধ রয়েছে টিকিট কাউন্টার, শুধু এমআরটি পাস ব্যবহার করে চলাচল করতে পারছেন যাত্রীরা। তবে কাউন্টার থেকে টিকিট না পেয়ে ভোগান্তিতে অফিসগামীরা। এমআরটি পুলিশের কয়েকজন সদস্যের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ৪ কর্মীকে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো কর্মীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কর্মবিরতির কথা। দাবি করা হয়, আগামী ১ কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা এমআরটি পুলিশকে স্থায়ীভাবে বরখাস্ত করা, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনী গড়ে তোলা, এছাড়াও এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করা, স্টেশনে দায়িত্বরত সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলার সহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মেট্রো কর্মীরা। অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে এবং তা নিশ্চিত করা সহ আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করার দাবি জানানো হয়। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রাজধানীর মিরপুর ১-এ ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় রনি নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই এখানে মাদকের কারবার নিয়ে ঘটছে সংঘর্ষ। এদিকে একই রাতে শান্তিনগরে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। বিস্তারিত প্রতিবেদনে। এই যে রক্ত, তা মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই রাজধানীর মিরপুর ১-এর চিলড্রেন পার্কের পাশে নিহত হয় রনি নামের এক শ্রমিক। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার কয়েকজন এলোপাথারি কোপায় তাকে, এরপর মারা যায় রনি। এরপরই ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী, পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। স্থানীয়রা জানায়, হরহামেশা এখানে ঘটছে মাদকের রমরমা কারবার, যাকে কেন্দ্র করে ঘটছে নানান দুর্ঘটনা। জড়িতদের আইনের আওতায় আনার দাবিও তাদের। দৌড়ে ওইখানে এসে পড়ছে আর কি, দৌড় দেবে কই আর কি, দিশা পায় না। তারপর ওইখানে পড়ে গেছে, পড়ে গেছে পর তারপর ধরে নিয়ে এই পাবলিক ধরে নিয়ে গেছে। এলাকায় পোলাপানি নষ্ট করো না, সেই ছেলেরা বাধা দাওনে ওরা চাকু লিয়ে ওরা ঘুরাঘুরি করতেছে। আজকে অনেকদিন যাবো দগ মারবো। ঘটনা তদন্ত করে দেখার কথা বলেন প্রশাসন। জানান, জড়িতদের আনা হবে আইনের আওতায়। আটক এখনো আমরা খুঁজতেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা যতটুকু শুনেছি, এটা আসলে এখনো তদন্ত পর্যায়ে যেহেতু আছে, এটা এখন আসলে বলার মতো। আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা শুনেছি এটার পিছনে। আচ্ছা, এটাও তদন্তাধীন আছে। তদন্ত করে আমরা এটা বলতে পারবো। এই মুহূর্তে আসলে এখনই বলা সম্ভব হচ্ছে না। এদিকে একই রাতে রাজধানীর শান্তিনগরে ঘটে চাঁদাবাজির ঘটনা। স্থানীয়রা খবর পেয়ে চাঁদাবাজদের আটক করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ১০ জনের মতো একটি দল চাঁদা দাবি করে এক বাড়ির মালিকের কাছে। বলতেছে আমরা ৩ লাখ টাকা আমাকে আপনারা দিতে হবে। কেন তোমাদের ৩ লাখ টাকা দিব? কোনা দিতে হইব, এটা আপনার কাছে ফামো। তো বলতেছে যে আমি তো ৩ লাখ টাকা এখন আমার তো নাই,
আমার বাসা কত টাকা আছে তো জানি না, যদি থাকে কিছু টাকা দিয়ে দিব। পুলিশ বলছে তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। চাঁদা দাবি করার জন্য কিছু সংখ্যক লোক আটককৃত করে রাখছে জনগণ কর্তৃক। তাই আমরা কিছু লোকের সহায়তায় জনসাধারণের তাদেরকে আমরা সুন্দরভাবে নিতে সক্ষম হয়েছি এবং তারা আমাদেরকে হেল্প করছে। আমরা নিয়ে থানায় আইনগত ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও রয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রস্তুত করা হচ্ছে ১৭৫টি লঞ্চ। নিরাপত্তায় নদীতে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি সব নদী বন্দরে মোতায়েন করা হবে অতিরিক্ত সদস্য। এদিকে নৌপথে আবারও যাত্রী ফেরাতে সদরঘাটে মেট্রো রেল স্টেশন করার দাবি করেছেন লঞ্চ মালিকরা। আরও জানাচ্ছেন সানি মৃধা। রংতুলির আঁচড়, ঝালাইয়ের আলোর ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দে জানান দিচ্ছে আর মাত্র কদিন পরেই স্বপ্ন যাচ্ছে বাড়ি। আর এই স্বপ্নকে বাড়ি পৌঁছে দিতে নতুন করে সাজছে লঞ্চগুলো। আগের মতো যাত্রীর চাপ না থাকলেও ঈদ সামনে রেখে বুড়িগঙ্গা তীরের ডকইয়ার্ডে পুরাতন লঞ্চগুলোকে নতুন করে সাজাতে কোনো কমতি রাখছেন না শ্রমিকরা। যদিও এইসব লঞ্চ মেরামত শ্রমিকদের নেই আগের মতো তাড়াহুড়ো। যেখানে আগে এক একজন শ্রমিক ঈদের আগে ৮ থেকে ৯টা লঞ্চ মেরামতের তাড়া থাকতো, সেখানে এখন কেবল কাজ করছেন 2 থেকে 3টা। এমনকি আগের মতো মালিকরাও খুব একটা ভালোভাবে করাচ্ছেন না মেরামত। এতে করে থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। টুকটাক ডগে যা কাজ করায়, টুকটাক কাজ করায়। আগে একটা ফুটে এলে পথে পুরা পেটা দিতে ফুটাই বন্ধ করে, 1 ফুট 2 ফুট 3 ফুট তালি দেয়। প্রতিদিন 5-7টা লঞ্চে কাজ করতেছে, এখন একটা দুই দিয়া। এখন কাজের চাপ অনেক কম, আমরা কয়দিন করতে পারি, আবার বসে থাকা। 2022 সালে পদ্মা সেতু উদ্বোধনের পর ধীরে ধীরে কমতে থাকে মানুষের নৌপথের যাত্রা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা বেশিরভাগই ছুটতেন লঞ্চে, তারাও ক্রমশই ঝুঁকতে থাকে সড়কপথে। শেষ 3 বছরে বন্ধ হয়ে গেছে বহু নৌরুট। তবে ঈদ বা যে কোনো উৎসব এলে যাত্রী বাড়ে কয়েক গুণ। ব্যস্ত হয়ে পড়েন লঞ্চ কর্তৃপক্ষ। তবে তারা বলছেন লঞ্চ খাতে নেই আগের মতো ব্যবসা। আর সাধারণ যাত্রী যারা ডেক যাত্রী তারা তো ওই যেদিন আসে সেদিনই ওঠে। আর যারা কেবিনের যাত্রী তারা 1 মাস 15 দিন আগের থেকে কেবিনের কবে যাইবেন সিরিয়াল নিয়ে মানে তারা রেগুলার থাকে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কেবিন চায়নি ঈদ উপলক্ষে। লঞ্চ মালিকরা আরও বলছেন পদ্মা সেতুর পাশাপাশি লঞ্চে যাত্রী কমার আরেক কারণ হলো গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট। তারা বলছেন সদরঘাটে মেট্রো রেলের স্টেশন করা গেলে এ খাতে হারানো যৌবন ফিরে আসবে। সদরঘাট মেট্রো রেলে আসে, সেক্ষেত্রে আমরা মনে হয় অনেকটা মানে ক্ষতিপুরে নিতে পারবো। আবার যাত্রী মানে নদীপথে মুখ দিবার এই জামের জন্য আর 3 জায়গায় 4 জায়গায় ভাঙার জন্য যাত্রী অনেক কষ্ট পায়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে এবারের ঈদে প্রায় 1.5 কোটি মানুষ বাড়ি ফিরবেন, যার মধ্যে 17% মানুষ যাবেন নৌপথে। বিআইডব্লিউটিএ বলছে এবারের ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত আছে 175টি লঞ্চ। নৌপথের নিরাপত্তায় সব নৌবন্দরই মোতায়েন করা হবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বাড়ানো হবে কোস্টগার্ড ও নৌ পুলিশ টহল। এবছর আমরা আমাদের যৌথ টহল থাকবে, কোস্টগার্ড, নৌবাহিনী এবং নৌ পুলিশ সম্মিলিতভাবে ওই সমস্ত এলাকায় যৌথ টহলের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই ঈদকে সামনে রেখে প্রায় 950 আমরা জানি যে আমাদের নৌ পুলিশের 1900 আমাদের ফোর্স আছে, এই 950 ফোর্সই আমরা ঈদগুলোকে ডিপ্লোমেন্ট দিচ্ছি। ঈদের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 23 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সদরঘাট বিআইডব্লিউটি এর অধীনে 2 জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একই সাথে কোনো ফিটনেসহীন লঞ্চ যাতে না চলতে পারে সে বিষয়েও বিশেষ নজর থাকবে বলে জানান বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বয় আছে কিনা, অন্যান্য ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। কোনো যদি ত্রুটিযুক্ত নৌযান পাই, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব।
এবার ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য 25 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হবে। সানি মৃধা, এখন, ঢাকা। আগামীকাল উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে চালু হতে যাচ্ছে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এর মাধ্যমে উত্তরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ না হওয়ায় সেতুর পুরোপুরি সুফল পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের 49টি স্প্যানে পূর্ণরূপ পাওয়া ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে 16,781 কোটি টাকার এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে 18 মার্চ। উদ্বোধনের আগে কয়েক দফা ট্রায়াল রান শেষে গত 12 ফেব্রুয়ারি থেকে সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প পরিচালক বলছেন, উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে সেতুটি চালু হলে 100 থেকে 120 কিলোমিটার গতিতে একসঙ্গে দুটি ট্রেন চলবে। এই সেতুতে যেহেতু ডাবল লাইন, সেহেতু আমরা ফুল স্পিডে ট্রেন চলবে, ফলে এটা 5 থেকে 7 মিনিটেই, যেখানে আমাদের আগে সময় লাগতো 40 থেকে 50 মিনিট এই এক স্টেশন থেকে সেতু পার হয়ে আরেক স্টেশনে যেতে, এটা 5 থেকে 7 মিনিটেই আমরা যেতে পারবো। তবে সেতুটি চালু হলেও প্রতিবন্ধকতা তৈরি করবে দুই প্রান্তের সিঙ্গেল রেলপথ। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত 114 কিলোমিটার রেলপথটি সিঙ্গেল লাইন হওয়ায় সেতুর পুরোপুরি সুফল পাবে না এই অঞ্চলের মানুষ। রেলপথটি ডাবল লাইনে উন্নীত না হলে সেতুটিকে ঘিরে পণ্য পরিবহন ও যমুনা পারে শিল্পায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা অনেকাংশেই বাধাগ্রস্ত হবে বলছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। আমরা বিশেষ করে বাসে যারা যাতায়াত করি, দেখা যায় দুইটা ঈদে আমরা এই যমুনা সেতু পার হওয়ার সময় ব্যাপক যানজটের শিকার হই একসাথে মুভমেন্ট করার কারণে। এই রেল সেতুটা চালু হওয়ার পরে এই যে যাত্রী সেবা আমরা রেলের মধ্যে দিয়ে পাবো, এখান থেকে এই ভোগান্তিটা আমাদের কিন্তু দূর হবে। রেল সেতুতে আমরা ডাবল লেন আর রেলের আগে পরে পূর্ব পশ্চিমে সিঙ্গেল লেন, এইটার কারণে তো আসলে আমরা খুব একটা সুফল আমরা ওই যেভাবে পাওয়ার কথা, যেটা আমি আগে বললাম, সেটি হয়তো বা সম্ভাবনা কমে যাবে। উপকারিতাটা নিতে হলে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হলো শিল্পায়ন, সে শিল্পায়ন হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে মনে করি যে তার পূর্ণাঙ্গ রূপ পেতে পারে যদি জয়দেবপুর থেকে যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লাইন এবং সর্বোপরি বগুড়া থেকে সিরাজগঞ্জের রেল লাইন যদি এখানে প্রস্তুত হয়, তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ যেটাকে বলে, পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা তখন এটা পাবো। সম্প্রতি সেতু পরিদর্শনে এসে রেলওয়ের মহাপরিচালক জানান, গুরুত্ব বিবেচনায় সেতুর দুই প্রান্তে ডাবল লাইন রেলপথ নির্মাণে ফিজিবিলিটি স্টাডি চলছে। অনুমোদন ও অর্থায়ন পেলে দ্রুতই কাজ শুরু হবে। দুই পারে যে ট্রেন যে আমাদেরকে প্রতিটা চেক করে যমুনা ব্রিজ পার করতে হয়, সেই জিনিসটা আর প্রয়োজন হবে না। তার মানে দুই পারে আমাদের এটা সময়ের সাশ্রয় হবে। আর এই ট্রেনে আমরা জানি এখানে দুইটা ডাবল লাইন প্রভিশন আছে। এই ডাবল লাইনে দিয়ে আমরা ট্রেন সংখ্যা আমরা এটা আরও অনেক বেশি ট্রেন চালাতে পারবো। যেহেতু আমাদের ব্রিজের দুই পাশে এখনও ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। 2020 সালের 29শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেল সেতুর। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ। নওগাঁয় প্রায় 12 কোটি টাকায় নির্মিত হয়েছে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয় বর্জ্য পরিশোধনাগার। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 2 বছর পেরিয়ে গেলেও এখনও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ময়লা আবর্জনার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁ পৌরসভার আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগার 2022 সালের আগস্টে কাজ শেষে পৌরসভাকে প্রকল্পটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের কথা। তবে 2 বছরেও কোনো কাজে আসছে না 11,75,92,000 টাকা ব্যয়ে নির্মিত এই পয়বর্জ্য পরিশোধনাগারটি। 2020 সালের 30 নভেম্বর প্রকল্পের দরপত্র আহ্বান করে নওগাঁ পৌরসভা। 2022 সালের 12 এপ্রিল মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আগস্টে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
তবে এখনও বৈদ্যুতিক লাইনসহ বেশ কিছু যন্ত্রাংশ চালু হয়নি। এতে প্রকল্পের বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। অনেক যন্ত্রাংশ নষ্ট হওয়ার প্রায় সম্ভাবনা আছে। আমরা চাচ্ছি অতি শীঘ্রই এই প্রকল্পটি চালু হোক। আমরা তো শুনতেছি আজ হবে কাল হবে, দেখতেছি শুনতেছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এদিকে ল্যান্ডফিলের পাশে খোলা জায়গায় ফেলা হচ্ছে শহরের বিভিন্ন স্থানের আবর্জনা। এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কিছু কাজ করে বন্ধ রাখিছে, শহরের যত ময়লা আবর্জনা যা আছে সমস্তগুলো নিয়ে আসে এখানে রাখে। এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করা খুবই সমস্যা। বর্ষা লাগলে তো এই রাস্তা চলাফেরা করাই যায় না। এখানকার গন্ধ বাসনা থাকা যায় না, খুব কষ্ট হয়। এলা ময়লা আবর্জনা ফেলে মনে করেন যে সার বানানোর জন্য, কিন্তু এখনো তো কোনো কিছুই হচ্ছে না। জনবল সংকটের পাশাপাশি পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার যান্ত্রিক ব্যবস্থা না থাকায় প্রকল্প চালু করা সম্ভব হয়নি বলে দাবি পৌর কর্তৃপক্ষের। এটা পরিচালনার জন্য বা এটা ইয়ার জন্য যে ধরনের টেকনিক্যাল পার্সন দরকার সেই ধরনের টেকনিক্যাল লোকও নাই। তবে এটা বড় সমস্যা না, বড় সমস্যা হলো আমাদের পলিথিনের এবং যে সলিড ওয়েস্টগুলো থাকে সেগুলো ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা সমস্যা আছে। এমন অবস্থায় পৌরসভার নিজস্ব অর্থায়নে শ্রমিক দিয়ে আলাদা করা হচ্ছে বর্জ্য। আর শহর পরিচ্ছন্ন রাখতে দ্রুত প্রকল্প চালুর দাবি পৌরবাসীর। এখন নওগাঁ। বরিশালে সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে স্থিতিশীল রয়েছে গরু এবং খাসির বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর পোর্ট রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, ব্রয়লার মুরগির দাম বাড়লেও গরু এবং খাসির বাজারে স্থিতিশীল থাকার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন, আর বাজার ঘুরে কি পরিস্থিতি দেখছেন? রওশন, ধন্যবাদ। বরিশালে আসলে লেয়ার মুরগি কিংবা সোনালী মুরগি যেগুলো আছে সেগুলোর দাম স্থিতিশীল থাকলেও সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে এবং বাজার ভেদে সেটি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আজকে বাজারে 180 থেকে 185 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আপনারা যদি এই মুহূর্তে চিত্র দেখায় যে আসলে মুরগির বাজারে কিন্তু কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন যে ঈদকে সামনে রেখে এবং মাছের দাম কিছুটা বেশি থাকায় মুরগির উপর কিছুটা চাপ পড়ছে এবং চাহিদাও বেড়েছে। তবে সে পরিমাণ সরবরাহ কিন্তু দেখা যাচ্ছে না ব্রয়লার মুরগির, বিশেষ করে সে কারণেই কিন্তু আসলে দামটি বৃদ্ধি পাচ্ছে বলে তারা জানিয়েছেন। এবং সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা গত সপ্তাহে স্বাভাবিক থাকলেও এই সপ্তাহে বাড়তে শুরু করেছে এবং তারা বলছেন যে পরিমাণ চাহিদা রয়েছে সে পরিমাণ সরবরাহ যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্রয়লারের দাম আসলে আরও বাড়বে ঈদকে সামনে রেখে। এবং অন্যান্য মুরগির বাজারের কথা যদি বলি তাহলে সোনালী মুরগি আজকে 260 টাকা এবং লেয়ার প্রতি কেজি 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এই মুহূর্তে দেখছেন যে আসলে যারা কর্মচারী রয়েছেন দোকানের কিংবা দোকানের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন। ঈদকে সামনে রেখে আসলে কেনাবেচাও বেড়েছে, বিশেষ করে ব্রয়লার মুরগির। এবং গরুর মাংসের কথা যদি বলি তাহলে বরিশালে গরুর মাংসের বাজার আজকে একটু বেশি। আজকে দেখা যাচ্ছে যে 780 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং খাসির মাংসের বাজার একদমই স্থিতিশীল রয়েছে, 1100 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে খাসির দামও কিন্তু কিছুটা বাড়তি রয়েছে, তবে আগামীতে দাম কিছুটা বাড়বে বলেও আশঙ্কা করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে ব্রয়লার মুরগির কথা যেটি ব্যবসায়ীরা বলছেন যে বাচ্চার দাম বেশি থাকার কারণে এবং খাবারের দাম বাড়তি থাকার কারণে কিন্তু মুরগির দামটিও বেশি হচ্ছে। একটি ছোট বাচ্চা যারা তারা আসলে খামারিরা যে দাম দিয়ে কিনে সেটি হচ্ছে 70 টাকা প্রতি পিস। এবং এই কারণেই আসলে খাওয়ার দাওয়ার দাম বাড়ার কারণেই মুরগির দামটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে আসলে ক্রেতাদের বেশি দামি মুরগি কিনতে হচ্ছে। এবং এই মুহূর্তে যে পরিমাণ চাহিদা থাকে সে পরিমাণ সরবরাহ কিংবা যোগান আসলে নেই মুরগির। ব্যবসায়ীরা এমনটি বলছেন যে পোর্ট রোড পাইকারি বাজারে বেশ কয়েকটি মুরগির দোকান রয়েছে এবং এতে ক্রেতাদের ভিড়ও আসলে থাকে কিন্তু সবসময়ই, কেননা এই বাজারটি বরিশালের একমাত্র পাইকারি বাজার হিসেবে পরিচিত। এবং বাজার করতে হলে বেশি পরিমাণ লাগলে তারা কিন্তু এই জায়গাটাতেই আসলে আসে, যার কারণে কিন্তু এখানে সবসময় ক্রেতাদের চাপ একটু বেশি দেখা যায়। এবং আমরা এই মুহূর্তে একটি মুরগির দোকানে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু ক্রেতারা ভিড় করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা এখান থেকে মুরগি কিনছেন এবং ঈদকে সামনে রেখে তারা কিছু মুরগি কিনে রাখছেন। এই কারণেই আসলে মুরগির চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণেই মুরগির দামটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বরিশাল থেকে এই ছিল আমার কাছে মাংসের বাজারের সর্বশেষ। রওশন। আমের বাগানের সাথে হলুদের চাষ বাড়ছে রাজশাহীর আড়ানি সহ 3 উপজেলায়। ক্ষুদ্র শিল্পে রূপ নিচ্ছে উৎপাদিত হলুদের ব্যবসা ও প্রক্রিয়াকরণ। মশলা প্রস্তুতিকরণে প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হলে
কমবে আমদানি নির্ভরতা, এমনকি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। রাহানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর নরম বেলে দোআঁশ মাটিতে সহজেই হলুদের চাষ করা যায়, ফলে চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে হলুদের উৎপাদনে, যা গত বছরের তুলনায় বেশি, প্রায় 628 মেট্রিক টন। রাজশাহীর আড়ানি গ্রামের কৃষ্ণা রানী দাস স্বল্প পুঁজিতেই করেছেন হলুদের চাষ, এমনকি বছর না ঘুরতেই চৈত্র বৈশাখের রোপা হলুদ তুলতে পারছেন ঘরে। লাগা থুয়ে দিলে কি হবি না, তার মধ্যে সার আছে, বিষ আছে, ফসফেট আছে, তার মধ্যে কত রকমের জিনিস আছে, তা তো না দিলে তো হবি না এইসব আবাদ। খাটতে খুঁড়তে বেশি পড়ছে, তার হয়তো ভালো হয়েছে, যারা যেমন খাটনি তেমন আবাদ। রং, স্বাদ আর সুঘ্রাণে রাজশাহীর হলুদের চাহিদা বাড়ছে বহুজাতিক কোম্পানির কাছে, এমনকি হাটে মান ও প্রকারভেদে প্রতিমন কাঁচা হলুদ 1400 টাকায় ও শুকনো হলুদ বিক্রি হচ্ছে 9000 টাকায়। এই আড়ানি হলুদটা আপনার সবচেয়ে বেশি দাম, সেটা আপনার দেখা যাচ্ছে যে 225 থেকে মোটামুটি আপনার 300 টাকা পর্যন্ত আছে। ব্রিটিশ আমল থেকে এই হাটের সুনাম আছে, হলুদ এবং গুড় এই সমস্ত পণ্য বিভিন্ন জায়গা থেকে হলুদ এখানে আসে, আসার পর আমরা এখানে খরিদ করি এখানে বিক্রি করে কেউ মোকামে নেওয়া যায়। ভালো উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ধীরে ধীরে হলুদের ব্যবসা শিল্পের রূপ পাচ্ছে রাজশাহীর আড়ানিতে। হলুদ প্রক্রিয়াজাত করতে গড়ে উঠছে শত শত হলুদের চাতাল, ফলে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের। দিন 400 টাকা করে কাজ করি। আমাদের হলো সকাল 7:30টার সময় আসা আর 6টার সময় যাওয়া। খেয়ে দে কাজ কাম করে হাটে টাকা তুই পাচ্ছে, অনেক ভালো চলছে। আমাদের বাপ দাদার আমল থেকে ব্যবসাটা ছিল, এখন ধরেন প্রচুর হয়েছে। বহুজাতিক কোম্পানির তদারকি ও কৃষি প্রযুক্তির মান উন্নয়ন হলে রাজশাহী থেকে আগামীতে আরও বেশি হলুদের উৎপাদন সম্ভব। এতে রাজশাহী অঞ্চলে হলুদের অর্থনীতি আরও বড় হবে বলে জানান বিশেষজ্ঞরা। ইন্ডাস্ট্রিগুলো হলুদ ক্রয় করছে, তারা সেটা প্যাকেটজাত করে বিদেশে রপ্তানি করছে, ফরেন কারেন্সি আর্ন করছে। সুতরাং এইখানে সরকারের পাশাপাশি তাদেরও কিন্তু একটা দায় আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে উৎপাদিত কাঁচা হলুদ 26 কোটি টাকার ও শুকনো হলুদ বিক্রি হবে 167 কোটি টাকার। রাকিবুল হাসান, এখন রাজশাহী। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জামালপুরে আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু অস্বাভাবিক দরপতনে দুশ্চিন্তায় কৃষকরা। সংরক্ষণেও বেঁধেছে বিপত্তি। জেলায় হিমাগারে 11,000 টন আলু সংরক্ষণের বিপরীতে উৎপাদন হয়েছে 1,22,000 টনের বেশি আলু। হিমাগারের সামনে আলু বোঝাই যানবাহন নিয়ে 5 থেকে 6 দিন অপেক্ষা করেও সংরক্ষণের কোনো ব্যবস্থা হচ্ছে না। তবে কৃষকদের স্থানীয়দের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। জামালপুর থেকে জুয়েল রানার পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলিবাড়ি গ্রামের কৃষক ইউনুস আলী গত মৌসুমে লাভজনক হওয়ায় এবার ব্যাংক থেকে ঋণ নিয়ে 100 বিঘা জমিতে আলুর চাষ করেন। ফলনও হয়েছে বেশ ভালো, তবে আলুর দরপতনে হতাশ তিনি। এই বছরের মতো এত কম দাম বা এত লসের মধ্যে আমার মনে হয় এই বছর আমি পড়িনি আর কি। এখন যদি আমাদের আলুটা কম পক্ষে 30 টাকা নিচে আমাদের বিক্রি করতে হয়, তাহলে আমাদের খরচ উঠবো না বা আমরা লস আগামীতে আমাদের করার মতো উৎসাহ থাকবো না আর কি। গেল মৌসুমে বিঘা প্রতি আলু চাষে উৎপাদন খরচ ছিল 35 থেকে 45 হাজার টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 60 থেকে 70 হাজার টাকায়। উৎপাদন খরচ বাড়লেও বিক্রিতে আশানুরূপ দাম না পাওয়ায় লাভের সমীকরণ মিলছে না প্রান্তিক কৃষকের। বর্তমানে আলুর বাজার নেই, আমাদের 500-600 টাকা মন আলু বেচছে, প্রতি বিঘাতে 50-60 হাজার টাকা খরচ, কিন্তু আমাদের এই খরচটা উঠতেছে না। 15 টাকা কেজি, 700, 600, 650 টাকার বাজার। এই বাজারে আমগরে পুষে না। এবার যে বাজার মূল্য, এতে দেখা যাইতেছে আমার লেবার খরচ উঠতেছে না, সার 20 টাকা উঠতেছে না, এবং কি আমি যে কোলেস্টোর আলুটা, সেই কোলেস্টোরও কেজিতে 8 টাকা রাখতে হতেছে। এদিকে আলুর দরপতনের সাথে কৃষকের বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সংরক্ষণ ব্যবস্থা। জেলায় হিমাগারে 11,000 টন আলু ধারণ ক্ষমতার বিপরীতে উৎপাদন হয়েছে অন্তত 10 গুণ। আলু বোঝাই যানবাহন নিয়ে 5 থেকে 6 দিন হিমাগারের সামনে অপেক্ষা করেও মিলছে না সুফল।
5 দিন ধরে আমরা গাড়ি নিয়ে এসেছি মাল ভরা, আমাদের ড্যামারেজ যাইতেছে দৈনিক 1500, 2000, 2500 টাকা। 6 দিন ধরে আসছি, আসার পরে কোল্ড স্টোরের ভিতরে দেখা যাচ্ছে আলু ঠিক মতো নামাইতেছে না। 3-4 দিন হয়ে যায় এই গাড়িতেই আলু আছে, এই আলু গাড়িতে নষ্ট হয়ে যাইতেছে গে। আলুর সংরক্ষণ সংকটের মধ্যেই হিমাগারের বিরুদ্ধে ভাড়া বেশি নেয়ার অভিযোগ কৃষকদের। প্রতি কেজি আলু সংরক্ষণে সরকারিভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে 6 টাকা 75 পয়সা, সেখানে কেজি প্রতি নেওয়া হচ্ছে 8 টাকা। আমাদের 5000-এর মাঝে আমাদের হয় 80,000 বস্তা, আমাদের প্রায় 60,000 বস্তা আমাদের কভার হয়ে গেছে, আর 20,000 বস্তার মতো আমাদের বাকি আছে। এ অবস্থায় বাড়তি আলু সংরক্ষণে কৃষকদের স্থানীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। আমরা কৃষকদের বলছি, যেহেতু আলু ফলন বেশি হয়েছে, কৃষকরা স্থানীয় পর্যায়ে যেন তারা দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করে, তাহলে তারা সংরক্ষণ পরবর্তীতে হয়তো তারা নিজেরাও খেতে পারবে এবং বাজারে বেশি মূল্যে বিক্রি করতে পারবে। চলতি মৌসুমে জেলায় 1,22,000 টনের বেশি আলু উৎপাদন হয়েছে, আর গত মৌসুমে 83,000 টনের বেশি আলু উৎপাদন হয়। এখন জামালপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আলাবামাকে লন্ডভন্ড করে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী টর্নেডো। 7 অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 37 জনের প্রাণ গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 3 লাখের বেশি মানুষ। পেনসিলভেনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত 5 কোটির বেশি মানুষকে ঝড়ের কারণে সতর্ক থাকতে বলা হয়েছে। টেক্সাস, লুজিয়ানা, আরাকানসাস, মিসৌরি সহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে 3 অঙ্গরাজ্যে। টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ। এদিকে আলাবামার কয়েকটি স্থানে জ্বলছে দাবানল, পুড়ে ছাই হয়ে গেছে 1,70,000 একর এলাকা। টর্নেডোর কারণে অনেক স্থানে দাবানল আর ধূলিঝড় সৃষ্টি হয়েছে। নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে আগুন লেগে 59 জনের মৃত্যুর ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ক্লাবের মালিককেও। এই ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1.5 শতাধিক, যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত। নাইট ক্লাবে পাইরোটেকনিক ডিভাইস ব্যবহারের কারণেই ভয়াবহ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে কারণে পুরো কনসার্ট হলে খুব দ্রুতই আগুন ছড়িয়ে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইট ক্লাবটি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। ইউরোপের ছোট বলকান এই দেশটি গেল কয়েক বছরে এই ধরনের বিপর্যয় দেখেনি। দেশটির পূর্বাঞ্চলীয় কোকানি শহরে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় 7 দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনে 53 জনের প্রাণ গেছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের দাবি, এই আগ্রাসনের জবাব যুক্তরাষ্ট্রকে দেয়া হবে। এ সময় দাবি করা হয়, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি রণতরীতে ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস বলছে, যে কোনো হামলা আর হুমকির কঠোর জবাব দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতিদের ওপর হামলা চলতে থাকবে। মার্কিন প্রশাসনের অন্তত 41টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকির পাশাপাশি নানা বিধিনিষেধের কারণে বিপাকে পড়েছে ভিনদেশি শিক্ষার্থীরা। যাদের ভিসা আর ইমিগ্রেশন ফি জমা দেওয়া হয়েছে তারা পড়ে গেছে আরও বিপদে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের তরুণরা। এর মধ্যে আফগানিস্তানকে পুরোপুরি নিষেধাজ্ঞায় আওতায় রাখায় পাকিস্তানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতরা পড়েছেন আরও কঠিন পরিস্থিতিতে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। যুক্তরাষ্ট্রের নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় এশিয়ার অনেক দেশের শিক্ষার্থীদের। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। তাদেরই একজন 29 বছর বয়সী ইসলামাবাদের নাগরিক সৈয়দ আব্বাস হায়দার। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে ব্যয় করেছেন লাখ লাখ রুপি। এত অর্থ খরচ করেও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, কারণ পাকিস্তানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ দিয়েছে ট্রাম্প প্রশাসন। অথচ যুক্তরাষ্ট্রকে মিত্রদেশই ভাবত পাকিস্তান।
पाकिस्तानियों के ऊपर यूएस में एंट्री का बैन लगने वाला है, जो कि मेरे हिसाब से बहुत अनफॉर्चुनेट होगा और बहुत स्ट्रेंज होगा, बिकॉज पाकिस्तानी अवाम भी और पाकिस्तानी गवर्नमेंट लेवल के ऊपर भी यूएस को हमेशा अपना सपोर्टर, अपना एलाई मानते हुए आए हैं और हमेशा यूएस की सपोर्ट की है। बहुत ज़्यादा कीमती सरमाया लगा चुके हैं वीज़ा इमिग्रेशन प्रोसेस में, स्टडी के लिए जाने के प्रोसेस में। वो उनका कीमती वक्त भी ज़ाया होगा, उनका वो सरमाया भी सब ज़ाया हो चुका होगा, जो कि बहुत बड़ा सेटबैक है। শনিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকা প্রকাশ করা হয় 3 ভাগে বিভক্ত করে। এর মধ্যে পুরোপুরি ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে আফগানিস্তান, ইরান, লিবিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া সহ কয়েকটি দেশের ওপর। শিক্ষার্থী, পর্যটক সহ নতুন করে ভিসায় স্থগিতাদেশ দেয়া হচ্ছে মিয়ানমার, দক্ষিণ সুদান, হাইতি সহ 5 দেশে। এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ দূর করার জন্য 60 দিনের সময় দেওয়া হচ্ছে পাকিস্তান, বেলারুশ, ভুটান, তুর্কমেনিস্তান সহ মোট 26টি দেশে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করছে পাকিস্তান। पाकिस्तान के साथ रवैया है अमेरिका का, वो मेरे ख्याल में चेंज होना चाहिए और पाकिस्तानी शहरियों के लिए तो तमाम तर जितनी भी सहूलियात हैं वो इन्हें ज़्यादा करनी चाहिए, ना कि उन्हें बंद करनी चाहिए। पाकिस्तानी रियासत को चाहिए कि वो पाकिस्तान के अंदर ऐसे मौके पैदा करे कि हमें अमेरिका की तरफ देखने की ज़रूरत भी ना पड़े, कुछ ऐसे ऑप्शन भी पैदा करे कि हम दुनिया में दीगर मुल्कों की जानिब भी देख सकें। লাল তালিকাভুক্ত 10 দেশের ভিসা পুরোপুরি বাতিল হচ্ছে, কমলা তালিকাভুক্ত 5 দেশের ভিসায় বিধিনিষেধ দেওয়া হচ্ছে, আর হলুদ তালিকাভুক্ত দেশগুলোকে 60 দিনের মধ্যে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হচ্ছে। এভাবে মোট 41টি দেশের তালিকা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এমন অবস্থায় লাল তালিকায় থাকা আফগানিস্তানের সাধারণ মানুষ বলছে যুক্তরাষ্ট্রের সাহায্য প্রয়োজন তাদের। এমন বিপজ্জনক পরিস্থিতিতে থাকা মানুষের জন্য প্রবেশাধিকার নিষিদ্ধ করা সমীচীন নয়। শুধু পাকিস্তানিদের ওপর নয়, নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়বে পাকিস্তানে আশ্রয় নেওয়া হাজার হাজার আফগানিস্তানের নাগরিকের ওপর, যাদের শরণার্থী কিংবা বিশেষ অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, কারণ মার্কিন সরকারের হয়ে 20 বছর কাজ করায় তারা এখন তালেবান সরকারের চক্ষুশূল। जो वल्नरेबल है, जो मदद के मुस्तहक है, जिनको यूएस का साथ चाहिए, अगर ये उन लोगों की भी यहाँ बैन करेगा तो ये जो पार्टनरशिप है, जो एलाइज वाला सिस्टम है ना, वो इनसे मुतासर हो जाएगी। 20 জানুয়ারি ক্ষমতায় আসার পরপরই বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ইস্যুতে নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে বলা হয় দেশের নিরাপত্তার জন্য হুমকি হয় এমন ভিনদেশিদের দেশে পড়াশোনা করতে ভর্তি নেওয়া যাবে না। কয়েকজন ক্যাবিনেট সদস্য গেল 12 মার্চ ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় আসতে পারা দেশগুলোর তালিকা প্রকাশ করে। এরপর শনিবার বিভিন্ন গণমাধ্যমে সেই তালিকা প্রকাশ করা হয়, যদিও এখনও এই তালিকা চূড়ান্ত করা হয়নি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মানবদেহ মহাকাশ ভ্রমণের উপযোগী নয়। দীর্ঘদিন মহাকাশে অবস্থান করলে নভোচারীদের হাড় ও পেশির ক্ষয় ছাড়াও দৃষ্টিশক্তি, রক্তচাপ, কিডনি ও হার্ট সহ নানা শারীরিক এবং মানসিক জটিলতা দেখা দেয়। পৃথিবীর সীমানার বাইরে নানা শরীরবৃত্তীয় পরিবর্তনের চ্যালেঞ্জের মুখে পড়েন মহাকাশচারীরা। তাদের স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। পৃথিবী থেকে প্রায় 250 মাইল উপরের কক্ষপথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত। নাসা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিজ্ঞানীরা 24 বছরেরও বেশি সময় ধরে সেখানে গবেষণা চালাচ্ছেন, যা আসলে পৃথিবীতে বসে সম্ভব নয়। একটা লম্বা সময় সেখানে অবস্থানের কারণে শরীরে নানা পরিবর্তন ঘটে নভোচারীদের। মানবদেহের গঠন ওজনহীনতা মহাকাশের পরিবেশের জন্য উপযুক্ত না। মাইক্রোগ্র্যাভিটি বা কম মাধ্যাকর্ষণ শক্তি, উচ্চমাত্রার বিকিরণ, অভিযোজন, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বাইরে থাকার কারণে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। এছাড়া রক্তচাপ, কানের ও শরীরের ভারসাম্য এবং সমন্বয়ের সমস্যা, মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত, মেজাজ খিটখিটে হওয়ার মতো নানা জটিলতায় ভোগেন নভোচারীরা। দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করলে নভোচারীর হাড়ের ঘনত্ব কমে যায়, দুর্বল হয়ে পড়ে পেশি, শরীরের তরল প্রবাহের স্বাভাবিক প্রক্রিয়াও ব্যাহত হয়। চোখের সমস্যার সঙ্গে শরীরের কোষ ও টিস্যুতে ঘটে পরিবর্তন। মহাবিশ্বে উচ্চ শক্তির বিকিরণের সংস্পর্শে বাড়ে ক্যান্সারের ঝুঁকি। এছাড়া ডিএনএ, মস্তিষ্ক, হার্টের সমস্যার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে নভোচারীদের। বেশিরভাগ শারীরিক সমস্যা আস্তে আস্তে ঠিক হলেও কিছু জটিলতা রয়ে যায়। পৃথিবীতে ফিরে আসার পর তাদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে এখন গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। মহাকাশচারীদের শারীরিক ও মানসিক জটিলতা দূর করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই সার্জন।
We have them periodically do a battery of cognitive tests to see if we can measure any kind of change in their reaction time and performance and things like that while they're out on mission. পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের শারীরিক অবস্থা মূলত মিশনের সময়কালের উপর নির্ভর করে। স্বল্পমেয়াদী মিশনে ৯৫%ই ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে কয়েক মাস বা বছর কাটানোর ক্ষেত্রে কিছু মহাকাশচারী দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতায় পড়েন। Most of them recover back to their baseline in that 45-day period. The one that takes a little bit longer is the bone and reabsorbing calcium that may have been lost. That can নভোচারীদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, পেশি, কিডনি, ত্বকের পরিবর্তন, রোগ প্রতিরোধ ক্ষমতার নিয়ন্ত্রণ ও রক্তচাপ নিয়ে সম্প্রতি বেশ কিছু গবেষণা প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় যারা গড়ে প্রায় ৫.৫ মাস মহাকাশে ছিলেন, পৃথিবীতে ফিরে আসার ১ বছর পর তাদের হাড়ের ক্ষয় বেড়েছে গড়ে ২.১%, হাড়ের শক্তি কমেছে ১.৩%, যা পরে আর পুনরুদ্ধার হয়নি। ২০২৪ সালে ২৬ সপ্তাহ মহাকাশে থাকা নভোচারীদের ৯০%ই মাথা ব্যথার কথা জানিয়েছেন। মহাকাশযান কিভাবে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তা নিয়ে এখনও অনেক তথ্য অজানা। দীর্ঘ সময় ধরে মহাকাশ ভ্রমণে নভোচারীদের ফুসফুসের কার্যকারিতাকে কিভাবে প্রভাবিত করে সেই সম্পর্কে তথ্য খুব কম। এছাড়াও প্রজনন ক্ষমতার উপর সীমিত গবেষণা পরিচালিত হয়েছে। তানভীর জানি, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকে মেট্রো কর্মীদের কর্মবিরতি, কাউন্টার বন্ধ থাকায় বিনা টিকিটেই যাতায়াত করছেন অনেকেই। মিরপুরে মাদক কারবার নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা, শান্তিনগরে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে আটক। নৌপথে ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ২৫০ লঞ্চ, নিরাপত্তায় টহল বাড়ানো সহ নৌবন্দরে থাকছে অতিরিক্ত সদস্য। যমুনা রেল সেতুর দুপাশে সিঙ্গেল লাইন নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, ডাবল লাইন না হলে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা। এবং যুক্তরাষ্ট্রে ৪১টি দেশের নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞার শঙ্কায় শিক্ষার্থীরা ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের তীব্র নিন্দা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।